তাহলে কৌশিকদা শ্যাম বাহাদুর কেমন লাগলো? দেশপ্রেমিক এবং একজন ফিল্ড মার্শালের জীবনী, যেটা ভারতবর্ষের প্রথম ফিল্ড মার্শাল যার জীবনী সত্যি দেশপ্রেম শেখায়, তার দেশমাতৃকার প্রতি ভালোবাসা শেখায়, আর শেখায় তার পুরো দায়িত্ব, যেটা আমরা আমাদের জীবনে প্রায় আমাদের আদর্শ কেন্দ্রিক জীবন থেকে দেখতে পাই। যা পুরুষোত্তমকে আমরা ফলো করে এসেছি, তার মধ্যেও সেরকম কিছু কিছু বৈশিষ্ট্য, কিছু কিছু গুণ যেগুলো খুব বেশি আমাদেরকে উৎসাহিত করেছে এবং আমাকে বাস্তবিকভাবে খুব ভালো লেগেছে। তার মধ্যে আজকে দুটো জিনিস খুবভাবে লক্ষ্য পড়ছিল, যে যখন তুমিও দেখেছো কিনা সেটা জানতে চাই, যে যখন দুইজন বন্ধুত্ব আমরা দেখেছি, যে জেনারেল ইয়াহিয়া খান এবং শ্যাম মানেকশ মিলিটারি দায়িত্বে থাকাকালীন যে বন্ধুত্ব ছিল এবং সেই বন্ধুত্বের সাথে যে তাদের সম্পর্ক ছিল, সেটা খুব সুন্দরভাবে ফুটিয়ে উঠেছে। তার মধ্যে থেকে যেটা আমরা পেতে পারি, যে দুই বন্ধুত্বের মধ্যে, দুই সত্তার মধ্যে পরবর্তী পর্যায়ের যে পার্থক্য বা ফারাক, সেই পার্থক্য বা ফারাকটা কি থাকতো যদি ইয়াহিয়া খান মুসলমান না হতেন? মানে ইয়াহিয়া খান যেহেতু মুসলমান ছিলেন, তাই জন্য তিনি পাকিস্তানে তাকে যেতে হয়েছিল। এই জায়গায় দুটো পর্যায় আছে। আমি বলছি যে পাকিস্তানে যদি উনি না থাকতেন, যদি উনি ভারতের মতো কোনো দেশে থাকতেন, তাহলে ওনার পার্সোনালিটি কিরম ভাবে ইভলভ হতো? উনি কি স্যাম মানেকশর মতন কোনো মহান পার্সোনালিটি হতে পারতেন? মানে এটা তো একটা ভাগ্যের ব্যাপার হয়ে গেল না? এটা যে খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা, যেটা আমার কাছে খুব ইন্টারেস্টিং লেগেছিল, যে দুটো সত্তার বৈশিষ্ট্যের মধ্যে মূল ভিত্তিটা কি, যে তিনি চলে গেলেন একটা দেশের মধ্যে থেকেও একটা নির্দিষ্ট প্রান্তে, যেটা পরবর্তীকালে আলাদা এবং অন্য একটা জায়গায় বা আলাদা রাষ্ট্র নামে পরিচিত হয়েছে, কিন্তু ব্যক্তি সত্তায় তাদের যে পরিবর্তনটা, যেটা খুব লক্ষ্য পাওয়া যায়, তার মানেই হচ্ছে কি তার অন্তরের সত্তার মধ্যে সেই ভাব ছিল। তুমি আজকে বলছো, আমরা এই মুহূর্তে মনে পড়ছি না, ভুট্টো পরিবারের পরবর্তী অংশ, আমরা আজকে বিলাবল ভুট্টোর কথাও দেখেছি। ভুট্টো পরিবারের পরবর্তী যারা ছিলেন, তারা প্রত্যেকেই কিন্তু মুম্বাইয়ে ছিলেন এবং তাদের বড় সম্পত্তি ছিল। তাদের পরবর্তীকালে সব পরিবার ফিরে এসে মুম্বাই বসবাস করতেন। সে তো জিন্নার পরিবারের কেউই পাকিস্তান যায়নি। হ্যাঁ, এটার কারণটা কি? তাদের মধ্যে সেই ব্যক্তিত্বের ভাবটা ছিল যে তারা এই জায়গা থেকে, এই জায়গার পরিবেশের প্রতি ভালোবাসা থেকে, সেই এলাকার মানুষের প্রতি ভালোবাসা থেকে তারা যায়নি, কিন্তু জানি তাদের সেই কৃতজ্ঞতা বোধটা ছিল। এই জায়গাতেই আসে যে দেশমাতৃকা কতটা আমাদের কাছে ভালোবাসার এবং ভালো লাগার জায়গা। আমি দ্বীপরক্ষীতে পড়ছিলাম কিছুদিন আগে, 7ম খণ্ড কিছুদিন আগে বেরিয়েছে, তাতে পড়ছিলাম একজন মন্ত্রী গিয়ে শ্রী শ্রী ঠাকুরের কাছে জিজ্ঞাসা করছেন যে দেশ তখনকার দিনে পূর্ব পাকিস্তান হিসেবে বাংলাদেশ তৈরি হচ্ছে, ভাগ হয়ে যাচ্ছে। সেই মুহূর্তে তিনি বলছেন, যে সম্পর্কে সিনেমা আমরা দেখলাম, হ্যাঁ, যে সম্পর্কে আমরা আজকে সিনেমাতেও দেখেছি, তো সেই জায়গার কথা নিয়ে বলছেন যে দেশ ভাগ হয়ে যাচ্ছে, এই ভাগ হয়ে যাওয়ার ঘটনার প্রেক্ষাপটটা আপনার কাছে কেমন মনে হয় এবং এটাতে কতটা যন্ত্রণা এবং কষ্টের? এটা কি কষ্টের নয়? তিনি তখন বলছেন যে একটা দেশ মাকে তার দুই ছেলে যদি ভাগ করে নেয়, তাদের মধ্যে ব্যক্তিত্বের বিরাট বড় ক্ষতি হয় এবং সেই ক্ষতিটা শুধু তারা নয়, তারা পরবর্তী জেনারেশনও সেগুলো বয়ে নিয়ে যায়, সেই ব্যক্তিত্বের প্রভাবটা বইতে থাকে। তার ফলে কি হয়, তাদের মধ্যে বিদ্বেষ ভাব, এই দেশ তৈরি হয়, তখন কিন্তু আরও ক্ষুদ্র ক্ষুদ্র হতে থাকে। এই জায়গায় যেটা দরকার সেটা হচ্ছে কি, মাকে ভালোবেসে তাকে রক্ষা করার দায়িত্ব নেওয়ার দরকার, যেটা সেই সময়কার, যদি আরও পূর্বে ফিরে যায়, যখন বাংলাদেশের আগেও ভারত এবং পাকিস্তানের বিভাগ হয়, তার আগে যখন শ্রী ঠাকুর হিমায়তপুরে থাকতেন, সেই সময় প্রত্যেকটি শিষ্যদেরকে বলতেন, বা যারাই তৎকালীন সময়ে নেতৃত্বের সঙ্গে যুক্ত আসতেন, তাদেরকে প্রত্যেককে বলতেন যে আমার কিছু মানুষ দরকার, এখানে এসে তারা এই কাজ করবে, এখানে এসে তারা এসে কিছু কাজ শিখে এখানের সঙ্গে যুক্ত থাকবে। এবং অনেক জায়গা থেকে বিভিন্ন পারদর্শী মানুষদেরকে নিয়ে এসে শ্রী ঠাকুর নিজের ক্ষমতায় তাদেরকে নিয়ে এসে, যেটুকু তার সামর্থ্য ছিল, নিয়ে এসে তাদেরকে সেই সব কাজের জন্য জায়গা দিয়ে তাদেরকে কাজে যুক্ত করে সেখানে বসবাসের ব্যবস্থা করেছিলেন। কিন্তু খুব খুব চরম দুঃখের বিষয়, সেই সময়ের যারা সেখানকার হিন্দুদের দায়িত্বে ছিলেন, এটা তো সাম্প্রদায়িক ব্যাপার নয় যদিও, এটার একটা গোষ্ঠীর মানুষের যখন ছিলেন, যেটাই বলা ভালো হয়, যে তারা তখন এই বিষয়টার প্রতি এতটাই বিদ্বেষ ছিল, তাদের মনে এই ভয় হয়েছিল যে এখানে মনে হয় তাদের ক্ষমতা বা তাদের প্রভাব কমবে, এবং তারাই পরবর্তী যারা সেখানে সেই সময় সম্প্রদায়ের সংখ্যালঘু ছিলেন, তাদেরকে উস্কানি বলতেন, তাদেরকে এইভাবে উত্তেজিত করতেন যে এখানে এসে তোমাদের মধ্যে থেকে তোমাদেরকে এখান থেকে তোমাদের ক্ষমতা এবং তোমাদের সমস্ত কিছু কেড়ে নিচ্ছে, বা তোমাদের কাজ, তোমাদের কর্ম সমস্ত কিছু তোমাদের কাছ থেকে কেড়ে নিচ্ছে। পরে তারাই বিদ্বেষ তৈরি করে, এবং সেই অবস্থাতে শ্রী ঠাকুরের কাছে খুব ইম্পর্টেন্ট একটা পয়েন্ট ছিল, যেটা দেখে প্রথমবার আমার খুব আনন্দ এবং অবাক হয়েছিলাম। শ্যামাপ্রসাদ মুখার্জি যখন শ্রী ঠাকুরের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন এবং তার সঙ্গে যখন কথোপকথন হয়, শ্রী ঠাকুরের
একটা আর্জি ছিল এবং সেটা খুব বড়ভাবে তিনি দাবি করেছিলেন যে এই এলাকার এই মানুষদেরকে যদি আপনি রাখতে চান, এদের মধ্যে দিয়ে যদি সৎভাব এদেরকে ধরে রাখতে চান, তাহলে অবশ্যই এখানে সমসংখ্যক ওই অন্য সম্প্রদায়ের মানুষকে এখানে বসবাস করার ব্যবস্থা করে দিন, যাতে ভারতের হাত থেকে জায়গাটা না চলে যায়, যাতে এদের মধ্যে সমভাব বজায় থাকে, বিদ্বেষের ভাব তৈরি না হয়। সেইভাবে তিনি বারবার তাকে কিন্তু বলেছিলেন, কিন্তু সেইটা কোনো প্রেক্ষাপটেই ঘটে ওঠেনি। আমার কথাটা হচ্ছে আমরা একটু স্যাম বাহাদুর নিয়ে কথা বলতে চাই। তারপরেই ফিরে আসছি, যখনই এই জায়গাটাতে আসেন তখন তার মধ্যে থেকে এর রিভলভটা হয় যে এই জায়গার মধ্যে মানুষের মধ্যে এই বিদ্বেষটা ঢুকে, যেটা আমরা সম্প্রদায়ের মধ্যে ভাগটা দেখি এখন, যেটা ধর্মে পৌঁছে গেছে। এখানে শ্যাম বাহাদুরের একটা বিরাট বড় ইম্পর্টেন্ট জিনিস আছে, সেটা হচ্ছে শ্যাম বাহাদুরের ধর্ম ছিল ক্ষত্রিয় ধর্ম। তিনি মার্শাল ছিলেন, তিনি ফ্রন্ট এন্ড মিলিটারি পার্সন ছিলেন। এই যে পার্সোনালিটিটা তিনি যখন একই সময় পাকিস্তানে গিয়ে যখন জিয়া খান যখন ক্ষমতার অলিন্দে ছিলেন, যখন তিনি পুরোপুরি রাজনৈতিক ক্ষমতা নয়, পুরোপুরি দেশের ক্ষমতা নিজের করায়ত্ত করেছিলেন মিলিটারি শাসনের মাধ্যমে, ক্ষত্রিয়তার পরিচয় হলো না। এই জায়গায় যে সমপরিমাণ ভয় কিন্তু ইন্দিরা গান্ধী পেয়েছিলেন মানিকশকে দেখে। তাকে যখন দেখেছিলেন অপোজিশন পার্টির সাথে কথা বলছে, তখন তিনি দেখেছিলেন যে তখন তার মধ্যে এই ভয়টা তার এলাকার পারিপার্শ্বিক মানুষরা ঢুকিয়েছিলেন যে হয়তো তিনিও হয়তো মিলিটারি শাসন আনতে পারেন, তার সেই ক্ষমতা বা সেই বৈশিষ্ট্য হয়তো আছে। কিন্তু তিনি খাদ্য ধর্মে গিয়ে কি বললেন যে আপনি আপনার কাজ করুন, আমি আমার কাজ করি। এখানেই হচ্ছে মূল ব্যাপার, যে ধর্মের মধ্যে এটাকেই বলা হয় ধর্ম। ক্ষত্রিয়তার ব্যাপারটা কি? ক্ষত্রিয়তার ব্যাপারই হচ্ছে যে যার রক্ষা করা, যার কাজ হচ্ছে রক্ষা করা, ক্ষয় থেকে পূরণ করা। তিনি ক্ষয় পূরণ করছেন কিসের? পরিবেশের। একটা এলাকার মানুষদেরকে বিভিন্ন জায়গার থেকে, যুদ্ধ কখনোই মানুষকে আনন্দ দেয় না, যুদ্ধ কখনোই মানুষকে কোনো ভালো কিছু তৈরি করে দেয় না। যুদ্ধ সবসময় শ্রী ঠাকুর বলতেন ক্ষতিই করে, এবং তা যা করে সবার ক্ষেত্রেই করে। তাতে কারো লাভ হতে পারে, কারো ক্ষতি হতে পারে, কিন্তু ক্ষতি সবার ক্ষেত্রে হয়। সেটা মানুষের ক্ষতি, সেটা সমাজের ক্ষতি, সেটা সম্পদের ক্ষতি। তাই আমাদের সবসময় উচিত তার বৈশিষ্ট্যকে দিয়ে সেগুলোকে কিভাবে মানে রোধ করা যায়, প্রতিরোধ করা যায়, সেই কাজটা তিনি বারবার সেই জায়গায় করছেন। কি একাডেমিতে পার্সন তৈরি করে তিনি বলছেন, আমি এখানে মজুর তৈরি করি না, এখান থেকে যখন আমাকে অর্ডার করা হয়েছিল মিলিটারি ব্যারাক তৈরি করার জন্য, ওর থেকে চেয়েছিল মিলিটারি ব্যারাক করার জন্য, যখন একাডেমির পার্সনদের চেয়েছিল যে মিলিটারি পার্সনদেরকে পাঠানো হোক, তিনি বলেছিলেন মিস্ত্রি পাঠাতে পারি, আর্মি পাঠাতে পারবো না। কারণটাই এটা যে ক্ষত্রিয়দের বৈশিষ্ট্য যখন হয়তো বিপদে তাকে করতে হতে পারে, কিন্তু ক্ষত্রিয়ের কাজ যেটা রক্ষা করা, সম্পদকে রক্ষা করা, মানবকে, তাদেরকে তার জন্য ট্রেনিং দেওয়া হয়। তাহলে সেই ট্রেনিংটা কি করে? তাদেরকে সেই বৈশিষ্ট্যে উন্নীত করে, যেটা মানিকশ করেছিলেন, শ্রদ্ধেয় মানিকশ করেছিলেন, যেটা ইয়া খান করেননি, যার ফলেই তার কনসিকোয়েন্সেস এখনো ভোগে মানুষ। সেখানকার মানুষের যে ভাব, শুধু সেখানকার মানুষ ভোগে না, এখানকার মানুষও ভোগে। এইবারে আরো দুটো জিনিস আছে এর মধ্যে, যেটা খুব বেশি ভাবে চোখে লাগে, যেটা হচ্ছে যে বৈশিষ্ট্য। একটা মানিকশ মানুষের বৈশিষ্ট্য দেখা গেল, শ্রদ্ধেয় ফিল্ড মার্শাল যিনি ছিলেন, তার যে বৈশিষ্ট্য, তিনি মানুষদেরকে তৈরি করছেন এবং তার মধ্যে খারাপ ভালো গুণটা দেখে তাদেরকে ভালোর দিকে নিয়ে যাচ্ছেন। এক সময় দেখা গেল যে একজন স্যালুট করেননি, তাকে গিয়ে স্যালুট করার জন্য পানিশমেন্ট দেওয়া হচ্ছে, কিন্তু তিনি ঘুরে দেখলেন যে তিনিও সমান পরিমাণে তার কাছ থেকে দোষী ছিলেন, কারণ তিনি সেটা রিটার্নে স্যালুট করেননি। না, সেটার ক্ষেত্রে ছিল আরো অন্য ঘটনা। আগে একটু ঘটনা ছিল যে তিনি তাকে দেখেননি, সেটা তিনি লক্ষ্য করেননি। তিনি বলেছিলেন আমি লক্ষ্য করিনি, তার জন্য স্যালুট করিনি। তার জন্য তাকে কিছুটা মার্সি করা উচিত ছিল। তার সেই কার্যে না থাকার জন্য তাকেও তিনি আবার কি উত্তর দিলেন যে আমাদের মিলিটারিতে কি নিয়ম আছে, প্রত্যেকটা স্যালুট দেওয়া, এবং সেই স্যালুটের মাধ্যমে তাকে দুজনকেই তার বৈশিষ্ট্য তৈরি করলেন, যে তোমাদের বৈশিষ্ট্যে একে অপরের প্রতি সম্মানশীল। এটা একটা বিরাট বড় কি পয়েন্ট আছে। আরো একটা জিনিস যেটা খুব মনে হয়, যে দুটো দেশ, একটা দেশ দুটো মাকে দুটো ভাগে ভাগ করে নিল। এই সময়ে যখন আমরা তৎকালীন সময়ে যদি শ্রী ঠাকুরের কাছেও শুনি, শ্রী ঠাকুর বলতেন যে কোনো ধর্মভিত্তিক বা সম্প্রদায় ভিত্তিক করে কোনো মানুষকে কোনো মাকে ভাগ করা যায় না। এক একটা মায়ের এক একটা বৈশিষ্ট্য সম্পন্ন সন্তান, তাদেরকে যদি আমরা ভাগ করতে থাকি, তাহলে এলাকাভিত্তিক মানুষের ক্ষেত্রে সেই ভাব, সেই বীজ চারিয়ে যাবে। কোনো সম্প্রদায়ের যে মানুষ, সেই সম্প্রদায়ের মানুষ যদি হিন্দু হয়, যদি অত্যাচারী হয়, সে সবার জন্য অত্যাচারী, মুসলমানদের জন্য অত্যাচারী। অপরপক্ষে যদি মুসলমান হয়, সে মুসলমানদের জন্য শুধু অত্যাচারী নয়, সে হিন্দুদের জন্যও অত্যাচারী। তাই তিনি বারবার এটার অপোজ করেছেন যে সম্প্রদায় ভিত্তিক মানুষের মায়ের ভাগ করা উচিত যায় না, এটা করা অমানবিক, ধর্ম বিরুদ্ধ। সবচেয়ে বড় কথা, ধর্ম বিরুদ্ধ, অধার্মিক। আমরা ধর্ম বলতে শুধু ভাবি যে কিছু আচরণ এবং বৈশিষ্ট্য, কিন্তু এখানে তিনি বারবার বলছেন যা আমাদের বৈশিষ্ট্যকে বাড়িয়ে তোলে, যা আমাদের সত্তাকে ধরে রাখে, তাই ধর্মে
মূল ভিত্তি। তাই এই সত্তাকে তখন নাড়িয়ে দেয় কি না ওই ভাব, ওই বিষ। তাই সেটা আজকে আমরা আজও দেখতে পাই, সম্প্রদায় ভিত্তিক মানুষের দ্বন্দ্ব, সম্প্রদায় ভিত্তিক মানুষের হানাহানি। কিন্তু আরও একটা জিনিস যেটা খুব ইম্পর্টেন্ট এখানে লেগেছিল, যে আমরা এই বর্তমান সময়ে কীভাবে এই যুদ্ধে যুক্ত হয়ে আছি। আমরাও একটা যুদ্ধে আছি, বর্তমান সময়ের একটা যুদ্ধ, সেটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট একটা যুদ্ধের মধ্যে, জীবনযাত্রার যুদ্ধ, জীবন চলন যুদ্ধ, যেটা পরপর পুরুষোত্তমরা প্রত্যেকটা সময়ে এসে আমাদেরকে ধরিয়ে দেন। এইখানে একটা খুব ইম্পর্টেন্ট জায়গা দেখছিলাম, যে মানুষের মধ্যে এই যে সত্তার ধ্বংসকারী বিষ বা এই যে মানে বিধ্বংসী চিন্তা, এগুলো থেকেই মানুষের তো দেশ ভাগ বা সম্প্রদায় ভাগ এগুলো হয়েছে। এগুলো তো জন্ম নেয় কোথা থেকে? কালচারে তো এগুলো আসে কোনখান থেকে আসে? এটা আসে বৈবাহিক সম্পর্ক থেকে। শ্রী ঠাকুর একটা জায়গায় বলছেন যে এই বিষয়গুলো কোনোটাই দরকার নেই, একটা দেশ ধ্বংস হয়ে যেতে পারে যে যুদ্ধ, বিনা যুদ্ধে, অস্ত্র ছাড়াই তুমি তাদের মধ্যে প্রতিলোমের বীজ ঢুকিয়ে দাও। যতক্ষণ এই সিনেমাটাতে যুদ্ধ দেখছিলাম আমি, ততক্ষণ ওইটাই আমার মাথায় আসছিল, যে একটা সম্প্রদায় নয়, একটা পুরো দেশ ধ্বংস হয়ে যায় যদি তাতে প্রতিলোমের বীজ ঢুকিয়ে দেয়, তাহলে তাদের মধ্যে কিসে আসবে? কৃতজ্ঞতার বীজ জন্মায়, যেটা একটা পুরো সবচেয়ে বড় ধ্বংসাত্মককারী বৈশিষ্ট্য। এই জায়গা থেকে আমাদের বর্তমান সময়ে লড়তে হবে, যেটা আমাদের এখন খুব চরম সময়, হাই অ্যালার্ট সময়, যেখানে আমাদের প্রত্যেকটা জায়গায় বৈশিষ্ট্য দিয়ে তুলে ধরতে হবে যে হ্যাঁ, এর মধ্যে দিয়ে কি ক্ষতি হচ্ছে। এটাই হচ্ছে এখনকার দিনের বর্তমান সময়ের সবচেয়ে বড় যুদ্ধ। এই যুদ্ধে আমরা প্রত্যেকেই সৈনিক। এটা আমাদের সর্বাগ্যে যিনি সেনাপতি হিসেবে দেখেছেন শ্রী ঠাকুর, তিনি প্রত্যেককে জায়গায় জায়গায় বলতেন, মানুষকে ডেকে এনে নতুন দম্পতি হলে তাকে বলতেন, কারোর সম্পর্ক হলে তাকে বলতেন, ঘুরে তার মধ্যে দিয়ে ভালো সন্তান আসে তাদের বৈশিষ্ট্যের কথা বলতেন, আবার ধরিয়ে দিতেন প্রতিলোম না করার জন্য। তুমি বলতে চাইছো যে মানুষ জন্মানোর আগেই সে কোন কার থেকে জন্ম নিচ্ছে সেটা ইম্পর্টেন্ট, তার অবশ্যই মানুষের ক্যারেক্টার হচ্ছে। হ্যাঁ, তো আমাদের সত্তার দুটো ভাগ, একটা হচ্ছে অর্জিত বৈশিষ্ট্য, একটা হচ্ছে পিতৃমাতৃ পৈতৃক সম্পত্তিগত, যেটা আমরা পাই সেটা হচ্ছে জিনগত বৈশিষ্ট্য। সেই জিনগত বৈশিষ্ট্য হচ্ছে আমাদের কাঠামো, অর্জিত বৈশিষ্ট্য তার উপরে একটা প্রলেপ। এই যুদ্ধ যদি জয়লাভ করতে হয়, অর্জিত কাঠামো ভালো করতে হবে, যেটা শুধুমাত্র বিবাহ পদ্ধতির সংস্কারের মাধ্যমে সম্ভব, যেটা মানিক শাহ কিন্তু প্রত্যেকটা দিন দেখিয়ে দিয়েছেন যে তার বৈশিষ্ট্যের মধ্যে কাঠামোটা কতটা দৃঢ় এবং শক্ত। যখন তিনি তার পারিবারিক জীবনে যখন তার সন্দেহ এসেছে, তার পারিবারিক জীবনে যখন তাদেরকে নিয়ে একটা চিন্তা ভাবনা চলছে, তখনও তিনি দৃঢ়তার সাথে বলছেন। ইন্টারভিউ দিতে যে মা এসেছিলেন তাকেও সুইটি বলে বলেছেন, যে জেনারেল তার সামনে দাঁড়িয়ে, যে ফিল্ড অফিসার দাঁড়িয়ে আছে তাকেও সুইটি বলে ডাকছেন, কারণ তাদের মধ্যে থেকে এটা। আবার তিনি যখন বাংলাদেশের আর্মিদের ট্রেনিং দিচ্ছেন, তখন বলছেন আমাদের সবার আগে আর্মি হওয়ার আগেও মানতে হবে জেন্টলম্যান হতে হবে। তাই কেন না, আমাদের এই ভাব নিয়ে থাকলে তবেই আমরা মায়ের গায়ে কোনোদিন হাত দেবো না, কোনো সম্পদের হাত ক্ষতি করবো না। এই যে ভাব, এই যে সত্তা, এটা মধ্যেকার বৈশিষ্ট্য, ভেতরের বৈশিষ্ট্য। এই বৈশিষ্ট্য না থাকলে কখনোই মানুষ হয়ে যায় না। আর সেই মানুষ হয়েছিলেন বলেই তিনি দেশের সর্বশ্রেষ্ঠ ব্যক্তি, ফিল্ড মার্শালের ক্ষেত্রে, মিলিটারি ডিপার্টমেন্টের ক্ষেত্রে, ডিফেন্সের ক্ষেত্রে, এবং সেই মানুষ ছিলেন বলেই আজকে আমরা অন্য পরিকাঠামোর মধ্যে দিয়ে দেশ রাষ্ট্র দেখতে পাই। যেটা আমি আরও 2-3টে পডকাস্টে শুনেছি, পাকিস্তানেরও 2-3টে পডকাস্টে আমি শুনেছি, যে তাদের এটা বক্তব্য, তাদের এক্ষেত্রে আফসোস যে আমরা এরকম মার্শাল পাইনি, যে মার্শাল এরকম চিন্তা ভাবনার মানুষ ছিলেন, যে তারা এইরকম মার্শাল পায়নি, তারা এরকম কোনো ফিল্ড মিলিটারি ডিফেন্স অফিসার পায়নি যারা এরকম ভাব নিয়ে থাকে। এটা পাওয়া যায় না, এটা জন্মাতে হয়। তো এখানে তো সেই ভাগ্যের ব্যাপারটা এলো না, এখানে যে ভারত পেল, ভারতবাসী পেল জেনারেল মানিক শাহকে, আর পাকিস্তানবাসী পেল ইয়াহিয়া খানকে, কারণ সে মুসলমান। কিন্তু যখন তুমি, কিন্তু এটা তো একটা ভাগ্যের ব্যাপার হয়ে গেল, ভারতবাসী এবং পাকিস্তানবাসীর কাছে ভাগ্যের ব্যাপার হয়ে গেল। যখন এটা আজকে সিনেমাটাতেও ছিল, যখন তুমি ভালো করে লক্ষ্য করলে দেখবে, যখন মানিক শাহর সাথে ইয়াহিয়া খানের কথা হচ্ছে অফিস করিডোরে হাঁটতে হাঁটতে, তখন গিয়ে বলছেন আপনি তো, আপনাকে জিন্না চাইছেন, আপনি পাকিস্তানের হচ্ছে কি বলে চলে আসেন। তখন বলছেন আমার তো কর্মস্থান দিল্লিতে, আমার স্ত্রী কাজ করে মুম্বাইতে, আমি মন থেকে ইন্ডিয়ান। এই জায়গাটা বলছে সত্তা, এটা ভাগ্য নয়, এটা সত্তা। তার বৈশিষ্ট্য বলছে যে আমি যে জায়গাটার উপরে থেকে আছি, যাকে আমি ভালোবাসি, তার জন্য থাকতে চাই। এই জায়গাটা তিনি ইঙ্গিত দিচ্ছেন মনের মধ্যে দিয়ে, এটা ভাগ্যের নয়, এটা কর্মের দ্বারা তিনি বলে দিচ্ছেন যে আমি এই জায়গাটাকে ভালোবাসি, তাই তিনি ছেড়ে যান। মানে জায়গারও একটা মাহাত্ম্য আছে, জায়গার থেকে এটা অবশ্যই মাতৃ বলা হয়, দেশ মাতৃকা বলা হয়, কারণ মা হচ্ছে তার সমান। এই জন্যই, কারণ তার মধ্যে দিয়ে আমরা বেড়ে উঠি, তিনি আমাদেরকে জন্ম দিয়ে আমাদেরকে পালন করছেন। শুধু পরিবারের জন্মের কথা বলছি না, বাকি যে আমাদের ওই যে বড় হওয়া, আপলিফমেন্ট, বেড়ে ওঠা, বৃদ্ধি পাওয়া, এটা তো আমরা খাবার থেকে, আমাদের হাওয়া থেকে, বাতাস থেকে পাচ্ছি। তাতে মায়ের কাছে তো আর কিছু বলার নেই। একদমই তাই। আজকে আমাদের সময় শেষ এবং আলো শেষ, তাই আজকে আমাদের এই শ্যাম বাহাদুরের রিভিউ বলতে পারেন কি নাও বলতে পারেন। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানান, এবং যদি ভালো লেগে থাকে সবার সঙ্গে শেয়ার করে নিন।
আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। জয় গুরু। বন্দেই পুরুষোত্তম।